ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা পার্ট 1 এবং পার্ট 2 ভিডিওটা দেখে নিয়েছো পারমুটেশন অ্যান্ড কম্বিনেশনের সিরিজের। আজকে আমরা শুরু করতে চলেছি পারমুটেশন অ্যান্ড কম্বিনেশনের পার্ট 3। এই পার্ট 3তে মেনলি আমাদের কি থাকবে? প্রথমত থাকবে কম্বিনেশন কাকে বলে, কম্বিনেশনটা কি, পারমুটেশনের সাথে কম্বিনেশনের যে পার্থক্যটা কি, বেসিক পার্থক্য যেগুলো, সেই জিনিসটা থাকবে এবং তারপর কিছু কন্ডিশন এবং তার উপরে কিছু প্রবলেম। ব্যাস এইটুকুর করেই আজকে এই সিরিজটা কমপ্লিট করব। তাহলে আজকে আমরা মেনলি কি পড়ব? কম্বিনেশন। হোয়াট ইজ কম্বিনেশন? কম্বিনেশন হচ্ছে আমাদের যে কিছু সংখ্যক বস্তু আছে, সেখান থেকে ধরো n সংখ্যক বস্তু আছে, সেখান থেকে আমি r সংখ্যক বস্তু চুজ করছি, মানে জিনিসটা আছে সেখান থেকে আমি নিচ্ছি। পারমুটেশনে কি ছিল আমাদের? জিনিসটা নিচ্ছি এবং সাজাচ্ছি। ওখানে দুটো কাজ ছিল, নিতেও হবে সাজাতেও হবে। এখানে কোনো সাজানোর ব্যাপার নেই, জাস্ট নিচ্ছি। ধরো একটা এক্সাম্পল, একটা সেটের মধ্যে এ বি সি তিনটা এলিমেন্ট আছে। তাহলে আমার কাজ হচ্ছে এই তিনটা এলিমেন্ট থেকে আমি যে কোনো দুটো এলিমেন্ট নেব। তাহলে দুটো এলিমেন্ট মানে কি কি লিখতে পারি? এ বি নিতে পারি একটা ভাবে, বি সি নিতে পারি একটা ভাবে, আবার এ সি নিতে পারি একটা ভাবে। তো তোমরা বলতে পারো স্যার সি বি কি হবে না, বা বি এ কি হবে না, সি এ কি হবে না? না, কম্বিনেশন মানে কি? জিনিস নেওয়া, এখান থেকে দুটো জিনিস নিচ্ছি, এ বি নেওয়া আর বি এ নেওয়া হচ্ছে সেম, একেই বলছে কম্বিনেশন। কম্বিনেশন মানে চুজ করা, আর কিচ্ছু না। এবার পারমুটেশনের সাথে এর বেসিক তফাৎটা কি? এর বেসিক তফাৎটা হলো যে পারমুটেশনে কি ছিল, এইরকম ভাবে এখান থেকে যদি দুটো নিতাম, পারমুটেশনে কি হতো? এ বি, বি সি, সি এ সি, সি বি, বি এ। পারমুটেশনের ক্ষেত্রে সাজানোর ব্যাপার ছিল, এ আগে বি পরে, বি আগে এ পরে, দুটো আলাদা জিনিস। এখানে কোনো সাজানোর ব্যাপার নেই, তাই এখানে এ বি বি এ একই জিনিস, বি সি সি বি একই জিনিস এবং এ সি সি এ একই জিনিস। তাহলে এই গেল বেসিক আমার পারমুটেশন অ্যান্ড কম্বিনেশনের মধ্যে তফাৎ। এবার কম্বিনেশনে আমরা n সংখ্যক বস্তু থেকে যদি r সংখ্যক বস্তু যদি নিই, তাহলে কতগুলো উপায়ে নিতে পারবো? এক্ষেত্রে আমরা কম্বিনেশন ইউজ করব। তাহলে n সংখ্যক বস্তু থেকে আমি যদি r সংখ্যক বস্তু নিই, তাহলে তাকে বলছে NCR। NCR উপায়ে নিতে পারবো। NCR এর ফর্মুলাটা হচ্ছে আমাদের n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এই জিনিসটা আমাদের পুরো ভালো করে মুখস্থ করতে হবে। NCR ইকুয়ালস টু n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তো এর কিছু প্রপার্টি আছে। প্রথম যে প্রপার্টিটা সেটা বলছি আমি, NCR ইকুয়ালস টু NCn মাইনাস r। NCR NCn মাইনাস rটা সমান হবে। কেন সমান হবে এটা আমরা যদি দেখি এখনই বুঝতে পারবো। NCR মানে কি হবে এটা আমরা বুঝতে পারছি, এটা আমাদের দেওয়া আছে NCR। এবার NCn মাইনাস আর কি হবে? জাস্ট আর এর জায়গায় n মাইনাস আর আমরা পুট করব। তো সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি? NCn মাইনাস আর ইকুয়ালস টু n ফ্যাক্টোরিয়াল, ওপরে নিচে হবে n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু, এবার এ দুটো ডিফারেন্স, এবার এ দুটো ডিফারেন্স কি হবে? n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তো এখানে কি দেখতে পাচ্ছি? আমার nটা ক্যান্সেল হয়ে যাবে, দ্যাট ইজ r ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ ইকুয়ালস টু n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। ব্যাস এটাই হয়ে গেল আমার কম্বিনেশনের একটা প্রথম সূত্র, NCR ইকুয়ালস টু n মাইনাস আর। এবার আসি আমি কম্বিনেশনে আরও কয়েকটা সূত্র আছে, পরপর আমি বলবো জিনিসগুলা এবং প্রুফও করে দেবো, জিনিসগুলো আমরা মাথায় রাখবো। আমরা জাস্ট প্রথমে এই কাউন্টিং কেমন হচ্ছে আমরা দেখছি, জাস্ট ক্যালকুলেশনটা কেমন হচ্ছে এটা আমরা দেখলাম। তো কম্বিনেশনে আরেকটা কথা বলে রাখি, কম্বিনেশনে কীরকম ডিনোট করা হয়? NCR দ্বারা ডিনোট করা হয়। এটা ছাড়াও সি ব্র্যাকেটে n কমা আর এটা দ্বারাও ডিনোট করা হয়। এটা ছাড়াও ওপরে n নিচে আর ফার্স্ট ব্র্যাকেট এই আকারেও ডিনোট করা হয়। আলটিমেট তিনটা জিনিসের মানে কিন্তু একই,
মানের কোনো তফাৎ নেই। এইবার আমরা আসছি যে কম্বিনেশনের একটা প্রপার্টিতে। আরেকটা প্রপার্টি হচ্ছে কি 2 নম্বর প্রপার্টি যেটা বলবো সেটা হচ্ছে এনসি আর প্লাস এনসি আর প্লাস 1 এটা ইকুয়ালস টু হবে এন প্লাস 1 সি আর প্লাস 1। এটা কি করে মনে রাখবো আমরা? নিচেটা কি হচ্ছে আর 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 প্লাস 1, এটার থেকে এটা এক বেশি হবে এবং যেটা বেশি হবে সেটা লিখবো আর উপরের সঙ্গে এক যোগ হয়ে যাবে, এইভাবে আমরা মাথায় রাখবো। তো এটা কেমন করে হচ্ছে প্রুফটা তোমরা একটু লক্ষ্য করো। তো প্রুফটা করতে গিয়ে আমরা প্রথমে কি লিখতে পারি? এনসিআর এর ভ্যালু তো আমরা জানি, এনসিআর এর ভ্যালু কি হয় এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল প্লাস এনসিআর প্লাস 1 মিনস এন ফ্যাক্টোরিয়াল বাই আর প্লাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে। এখান থেকে আমরা কমন নেব। কি কমন নিতে পারি? ওপরে এন ফ্যাক্টোরিয়াল আছে, এন ফ্যাক্টোরিয়াল থাকলো, আর নিচে কি আছে? নিচে দেখো আর ফ্যাক্টোরিয়াল আর প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, তাহলে সব থেকে কম কে আছে? আর প্লাস 1 এর মধ্যে ও আর লুকিয়ে আছে, তাহলে এখান থেকে আমি আর ফ্যাক্টোরিয়াল আমরা কমন নিচ্ছি। এখানে কি আছে এন মাইনাস আর এন মাইনাস আর মাইনাস 1, এখান থেকে এটা যেহেতু কম, যেটা কম হবে সেটাই কমন যাবে। তো এখানে কি হলো এন মাইনাস আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল হয়ে গেল। এবার আমার কি পড়ে থাকলো? উপরে তো এন ফ্যাক্টোরিয়াল ছিল, এন চলে গেছে, তাহলে 1 বাই আর ফ্যাক্টোরিয়াল কমন নিয়ে নিয়েছি, এন মাইনাস আর মাইনাস 1 পর্যন্ত নিয়েছি কমন, তাহলে কি পড়ে থাকছে? এন মাইনাস আরটা শুধু পড়ে থাকছে, দ্যাট ইজ ইকুয়ালস টু এন মাইনাস আর প্লাস 1 বাই, এবার কি হয়েছে এটা চলে গেছে, এখান থেকে আর ফ্যাক্টোরিয়াল কমন গেছে, তাহলে এখান থেকে কি পড়ে থাকবে? শুধু আর প্লাস 1। এবার এইটাকে আমরা ক্যালকুলেশন করব, আর কিচ্ছু না। এটাকে ক্যালকুলেশন করলে কি হচ্ছে তোমরা একটু লক্ষ্য করো, এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এটার এলসিএম হবে আর প্লাস 1 ইন্টু এন মাইনাস আর, তাহলে কি হলো আর প্লাস 1 প্লাস এন মাইনাস আর, এখানে আরটা ক্যান্সেল হওয়ার পরে ওপরে তাহলে কি পড়ে থাকবে? আমার এন প্লাস 1 পড়ে থাকছে, তাহলে ওপরে আমরা লিখব এন ফ্যাক্টোরিয়াল ইন্টু এন প্লাস 1, দ্যাট ইজ ইকুয়ালস টু এন ফ্যাক্টোরিয়াল ইন্টু এন প্লাস 1 বাই নিচে যা আছে আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এটা তো নিচে চলে আসবে আর প্লাস 1 ইন্টু এন মাইনাস আর, দ্যাট ইজ আমরা কি লিখতে পারি? ওপরেরটা এন প্লাস 1 ফ্যাক্টোরিয়াল আর আর ফ্যাক্টোরিয়াল আর আর প্লাস 1 এই দুটো মাল্টিপ্লিকেশন করলে কি হবে? আর প্লাস 1 ফ্যাক্টোরিয়াল আর এন মাইনাস আর মাইনাস 1 আর এখানে এন মাইনাস আর, তাহলে কি হলো এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এটুকু তোমরা আশা করি বুঝতে পেরেছো। জাস্ট ক্যালকুলেশন, আর কিচ্ছু না, ক্যালকুলেশন করেই প্রুভ করা হচ্ছে। এটা কেমনভাবে ক্যালকুলেশন হচ্ছে তোমরা শুধু জাস্ট দেখে যাও, আর কিচ্ছু করতে হবে না। তো এইখানে কি হচ্ছে এন প্লাস 1 ফ্যাক্টোরিয়াল বাই আর প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। এবার এখানে কি হবে? এন মাইনাস আরটাকে আমরা কিভাবে লিখতে পারি? এন মাইনাস আরটাকে আমরা এন প্লাস 1 মাইনাস আর প্লাস 1 এইভাবে আমরা লিখতে পারি। তাহলে এন প্লাস 1 মাইনাস আর প্লাস 1, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এরকম একটা ব্যাপার। তার মানে এটা হয়ে গেল এন প্লাস 1 সি আর প্লাস 1, ব্যাস প্রুভড। তো এইভাবে আমরা অঙ্কগুলো করব, এইভাবে বিভিন্ন প্রপার্টিগুলো ইউজ করে আমরা অঙ্কগুলো করতে পারি। এইটার উপর একটা প্রবলেমে আসছি। তো প্রবলেমটা কি আছে? প্রবলেমটা দেওয়া আছে এন সি 8 ইকুয়ালস টু এন সি 15। এটা হলে এন এর ভ্যালু কি হবে? এন সি 8 ইকুয়ালস টু এন সি 15 হলে এন এর ভ্যালু কি হবে এটা আমাদের বের করতে হবে। তো আমরা সাধারণত কি প্রথমে গেস করার চেষ্টা করব কি এনসিআর এর সাথে, তাহলে এই দুটো তো সমান হওয়ার কথা, কিন্তু এই দুটো তো সমান নয়।
তো সেক্ষেত্রে আমরা যে ফার্স্ট যেটা শিখেছিলাম NCR ইকুয়ালস টু NCN মাইনাস আর, সেই জিনিসটা আমরা ব্যবহার করব। তো সেক্ষেত্রে কি হচ্ছে জিনিসটা লক্ষ্য করো, অর NCN মাইনাস 8 ইকুয়ালস টু NC15। তাহলে কি হবে, n মাইনাস 8 আর 15 এর ভ্যালু একই হবে, দেয়ারফর n মাইনাস 8 ইকুয়ালস টু 15, দ্যাট ইজ n ইকুয়ালস টু 15 8 23 23। এটাই হয়ে গেল অ্যান্সার। এইরকম করে ছোট্ট ছোট্ট অঙ্কগুলো আমরা করে করে এগিয়ে যাব। এবার ছোট ছোট অঙ্ক করতে করতে আস্তে আস্তে আমরা বড় করে অঙ্ক করব। আচ্ছা, আরও একটা প্রবলেম দিই এটারই ওপর। আরেকটা প্রবলেম হচ্ছে NCR দিয়েই NC1, NC2 আর NC3 এটা কিসে আছে, এটা হচ্ছে সমান্তর প্রগতি, মানে এপিতে আছে। তো এখান থেকে আমাকে n এর ভ্যালু বের করতে হবে। তাহলে কি করে আমরা বের করব, NC1 NC2 ভ্যালু ট্যালু তো জানি না। তো দেখা যাক কি হচ্ছে। তাহলে সমান্তর প্রগতিতে থাকলে কি হবে, ফার্স্ট প্লাস লাস্ট সমান 2 ইন্টু মাঝেরটা, বা এতে কমন ডিফারেন্সটা সেম, তাহলে দুটো বিয়োগ করলে NC2 মাইনাস NC1, মানে পরেরটা মাইনাস আগেরটা, সমান NC3 মাইনাস NC2। এভাবে আমরা লিখতে পারি। তো এইবার আমরা কি লিখব, ক্যালকুলেশন n ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস এখানে হবে কি n ফ্যাক্টোরিয়াল বাই 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ ইকুয়ালস টু এখানেও সেই n ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস n ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। এবার দেখতে পাচ্ছি আমরা ওপরে n ফ্যাক্টোরিয়াল সবার কাছে আছে, আউট করে দেবো কমন নিয়ে, যেহেতু n ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 0 হবে না, মিনিমাম যদি n এর ভ্যালু 0ও হয় তার ভ্যালু হয়ে যাবে 1, 0 ফ্যাক্টোরিয়াল মানে হয়ে যাবে 1। তো কি দাঁড়াচ্ছে এখানে, আর নিচ থেকেও কাকে কমন নিয়ে আউট হয়ে যাব, যে সব থেকে কম মানে সবার থেকে ভাগ যাবে, দেখছি 1 ফ্যাক্টোরিয়াল তো সবার থেকে যাবে, আর এখানে n মাইনাস 2 n মাইনাস 1 n মাইনাস 3 n মাইনাস 2, তাহলে n মাইনাস 3টা সব থেকে ছোটো। তাহলে কি দাঁড়ালো, ওপরে তো n ফ্যাক্টোরিয়াল চলে গেছে, তাহলে 1/2 ফ্যাক্টোরিয়াল মানে কত 2, আর n মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে যদি কমন নিয়ে আউট করে দিই তাহলে কি পড়ে থাকছে, শুধু n মাইনাস 2 পড়ে থাকছে মাইনাস। এক্ষেত্রেও সেই একইভাবে 1/n মাইনাস 2 ইন্টু n মাইনাস 1 পড়ে থাকছে, কেন 3 পর্যন্ত ক্যালকুলেশন। তাহলে এখানে কি পড়ে থাকবে, 1/শুধু 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল মানে কত 6 মাইনাস, এক্ষেত্রে 1/2 তো আছেই, 2 ফ্যাক্টোরিয়াল মানে 2, আর n মাইনাস 3 যদি চলে যায় ফ্যাক্টোরিয়াল, n মাইনাস 2 পড়ে আছে। এবার এদের ক্যালকুলেশন হবে, এলসিএম করে ক্যালকুলেশন করব। এদের এলসিএমটা তাহলে কি হবে, আমার ফার্স্টেরটা 2 তো থাকছেই, 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু n মাইনাস 1, n মাইনাস 2 ইন্টু n মাইনাস 1। তারপরে কি হচ্ছে এখানে 2 ইন্টু n মাইনাস 2 n মাইনাস 1, তাহলে ওপরে হবে আমার n মাইনাস 1 আর এখানে হবে মাইনাস 2, ব্যাস। তো দ্যাট ইজ ইকুয়ালস টু, এক্ষেত্রেও সেই একইভাবে 6 2 আছে, মানে 6 হবে এলসিএম, 6 ইন্টু n মাইনাস 2, তাহলে এখানে কি থাকবে, শুধু n মাইনাস 2 আর এখানে হয়ে যাবে শুধু 3। তাহলে দেখছি n মাইনাস 2 আমি এখান থেকে ক্যান্সেল আউট করতে পারি, কেননা n এর ভ্যালু তো 2 হবে না, কারণ 2 হলে আমার 0 হয়ে যাবে, নিচে তো 0 হতে পারে না, তার জন্য। এবার 2 3 6, তাহলে ওপরে কি থাকছে অ্যাকচুয়ালি n মাইনাস 3 বাই n মাইনাস 1 এখানে, আর এখানে n মাইনাস 5/3 অনলি। তাহলে এবার ক্যালকুলেশন করব আমরা, শুধু ক্যালকুলেশন করেই n এর ভ্যালুটা আমরা বের করব। তো কি হচ্ছে এখানে n স্কোয়ার মাইনাস 6n প্লাস 5 ইকুয়ালস টু 3n মাইনাস 9, और n स्क्वायर माइनस 6 আর 3 9 9n আর 9 5 14, 14 ক্যালকুলেশন করলে 7 2 14, তাহলে n মাইনাস 2 আর n মাইনাস 7, দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমরা কি পেতে পারি, n এর ভ্যালু 2 और 7। এবার কোশ্চেনটা কি ছিল, কোশ্চেনটা ছিল কি NC1 NC2 আর NC3, তাহলে n এর ভ্যালু 2 হলে কি NC3 হোল্ড করবে, হোল্ড করবে না। n এর থেকে n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে সাজাবো,
তাহলে জিনিসের সংখ্যাটা বেশি থাকলে তার থেকে তো কম সংখ্যক জিনিসটা নেব, তাই না? বেশি সংখ্যক জিনিস থেকে কম সংখ্যক জিনিস নেওয়া যায়। ধরো 5টা জিনিস আছে, সেখান থেকে 8টা জিনিস আমি কি নিতে পারি কখনো, নাকি? নেওয়া সম্ভব নয়। তাহলে 5টা জিনিস থেকে কটা জিনিস নেব? 5টা জিনিস থেকে ম্যাক্সিমাম আমরা 5টা জিনিসই নিতে পারি, তার থেকে বেশি কিন্তু নিতে পারবো না। তো সেই জন্য এন এর ভ্যালু এক্ষেত্রে 2 হবে না, এন এর ভ্যালু তাহলে কি হয়ে গেল 7। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। এবার আর একটা প্রপার্টি তোমরা লক্ষ্য করো, প্রপার্টিটা আমি প্রুভও করে দিচ্ছি। এনসিআর বাই এনসিআর মাইনাস 1 এর ভ্যালুটা কি হবে? এর ভ্যালুটা কি হবে আমাদের কিন্তু এটা মুখস্থ করে রাখার খুব দরকার আছে। এর ভ্যালুটা হবে এন মাইনাস আর প্লাস 1 বাই আর মাইনাস 1, সরি, বাই আর অনলি। তো এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে। মাথায় রাখার আগে এই জিনিসটা আমাকে একটু প্রুভ করে দিই। কি বলতে চাইছে? বলছে যে এনসিআর বাই এনসিআর মাইনাস 1, ক্যালকুলেশনটা করা যাক। এনসিআর এর ভ্যালু কি হবে? আমরা সবাই জানি এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল বাই এন সি আর মাইনাস 1। তাহলে এখানে হবে এন ফ্যাক্টোরিয়াল আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, নিচের নিচে মানে উপরে চলে যাবে, আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর মাইনাস 1 মানে মাইনাস মাইনাসে প্লাস 1, এন মাইনাস আর প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে কি হলো আমরা দেখতে পেলাম এন ফ্যাক্টোরিয়ালটা ক্যান্সেল আউট হবে, আর প্লাস 1 আছে, সরি আর মাইনাস 1 আছে, আর এখানে আর আছে, তার মানে নিচে কি শুধু আর থাকবে, আর এখানে আছে এন মাইনাস আর, এখানে এন মাইনাস আর এর থেকে একটা বেশি, তো যেটা বেশি আছে সেটা থাকবে এন মাইনাস আর প্লাস 1, ব্যাস। তাহলে এই জিনিসটা আমরা মাথায় রাখলেই আমাদের জিনিসটা ক্লিয়ার। আচ্ছা, এটা আমরা মাথায় রাখবো কেন? কিছু কিছু প্রবলেম আসবে এমন, এত বড় ক্যালকুলেশন না করে আমরা যদি এটা মাথায় রাখতে পারি জিনিসটা খুব ইজিলি হয়ে যাবে। যেমন একটু আগে যে প্রবলেমটা তোমাদের করালাম, NC1, NC2, NC3 এরা এপিতে আছে, তো সেখান থেকে এন এর ভ্যালু বের করতে হবে। সেটা যদি আমি এই প্রপার্টি ইউজ করে করি, জিনিসটা দেখো কতটা ইজি হচ্ছে। লক্ষ্য করো, আমরা কি জানি এপিতে আছে মানে কি NC1 প্লাস NC3 ইকুয়ালস টু 2 ইন্টু NC2। তাহলে আমি কি করছি, NC2 দিয়ে সবাইকে ডিভাইড করে দেবো। তাহলে কি পাচ্ছি NC1 বাই NC2 প্লাস NC3 বাই NC2 ইকুয়ালস টু 2 অনলি। ক্লিয়ার? আচ্ছা, আমরা এবার কি দেখেছি, ওপরের থেকে নিচেরটা ছোট, NCR বাই NCR মাইনাস 1, ওপরের থেকে নিচেরটা কত ছোট, একটা কম। এখানে দেখো 3-এর থেকে 2 মানে একটা কম, আর এখানে 2-এর থেকে 1 একটা কম, মানে এটা উল্টোটা আছে, এটা ঠিকঠাকটা আছে। তাহলে আগে এইটার ভ্যালু কি হবে? এক্ষেত্রে এন এর ভ্যালু তো এন, আর এর ভ্যালু তাহলে কি হবে? এক্ষেত্রে আর এর ভ্যালু 3, কেন 3 মাইনাস 1 2, তাহলে আর এর ভ্যালু 3 হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে কি হবে, এন এর এন তো এন থাকছে, তাহলে এন মাইনাস 3 প্লাস 1 বাই আর, আর মানে কত 3, আর এক্ষেত্রে উল্টে যাবে, আর এর ভ্যালু কত হবে? আর এর ভ্যালু হবে 2, তাহলে 2 বাই এন মাইনাস 2 প্লাস 1 দ্যাট ইজ ইকুয়ালস টু 2। এখানে আর এর ভ্যালু 2 কেন? বেশিটা হয় আর এর ভ্যালু, এর থেকে একটা কমে গেছে, তো তাহলে বেশিটা হবে 2, আর জিনিসটা এটা উল্টানো আছে, তার নিচেরটা ওপরে এবং ওপরেরটা নিচে গেল। এবার এইটার ক্যালকুলেশন করব, কত ইজিলি হচ্ছে ক্যালকুলেশনটা একটুখানি তোমরা লক্ষ্য করো। এবার আমরা দেখতে পাচ্ছি 2 বাই এন মাইনাস 1 প্লাস এন মাইনাস 2 বাই 3 দ্যাট ইজ ইকুয়ালস টু 2 দেওয়া আছে। এলসিএম করলে কি হবে, 3 ইন্টু এন মাইনাস 1, 3 ইন্টু এন মাইনাস 1, এটা ক্যালকুলেশন করলে 6 প্লাস এন স্কোয়ার মাইনাস 3n প্লাস 2 দ্যাট ইজ ইকুয়ালস টু 2, और এন স্কোয়ার মাইনাস 3n প্লাস 6 আর 2 কত হয়ে গেল 8 সমান 3 2 6, 6n মাইনাস 6, और এন স্কোয়ার মাইনাস 6 3 9 9n প্লাস 14 ইকুয়ালস টু 0, মানে 7 2 14, তাহলে n মাইনাস 7 আর n মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কি ভ্যালু পাচ্ছি, n এর ভ্যালু আইদার 2 আর 7, সেই আগের মতো কথাবার্তা।
কেন 2টা হবে না? তার কারণ n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু নিতে গেলে r এর ভ্যালু অবশ্যই n এর থেকে ছোট বা সমান হতে হবে, সেজন্য 2টা হবে না, ভ্যালুটা হয়ে যাবে 7। তাহলে এই একই অঙ্ক আমরা তাহলে দুটো মেথডে করলাম, দুটো পদ্ধতি করলাম, আলটিমেট জিনিসটা দুটো একই। এবার NCR এর বিভিন্ন রকম ভ্যালু নিয়ে আমরা আলোচনা করছি। NC1 বা NC0 এর ভ্যালু প্রথমে কি হবে? n সংখ্যক বস্তু থেকে 0 সংখ্যক বস্তু আমি তুলব। তার মানে কি n সংখ্যক বস্তু থেকে কোনো বস্তু তুলছি না, তার মানে একটাই কন্ডিশন বা একটাই উপায়, তাহলে NC0 = 1 হবে। এবার এটা অঙ্কের মাধ্যমেও যদি আসি, ক্যালকুলেশনের মাধ্যমে, তাহলে n ফ্যাক্টোরিয়াল বাই 0 ফ্যাক্টোরিয়াল ইন্টু n-0, দ্যাট ইজ n ফ্যাক্টোরিয়াল। এটা করলেও সেই 1 হয়, কেন এটা ক্যান্সেল আউট, 0 ফ্যাক্টোরিয়াল = 1, এটা আমাদের জানা আছে, এখান থেকেও আমরা পেয়ে গেলাম। তো এইভাবে আমরা করতে পারি NC0 এর ভ্যালু 1। একইভাবে আসি NC1 এর ভ্যালু, তাহলে কি হবে? NC1 এর ভ্যালু হবে n সংখ্যক বস্তু থেকে একটা বস্তু নেব। জাস্ট একবার ভেবে দেখো, n সংখ্যক বস্তু আছে, সেখান থেকে একটা বস্তু নেব, হয় প্রথম বস্তুটা নিলাম, দ্বিতীয় বস্তুটা নিলাম, তৃতীয় বস্তুটা নিলাম, চতুর্থ বস্তুটা নিলাম, এইভাবে আমরা চলতে থাকলো আমাদের বস্তুটা নেওয়া। তার মানে n সংখ্যক বস্তু আছে, তার আমি কতগুলো নিতে পারবো? n সংখ্যক n বার নেব, তাহলে এটার ভ্যালু n হবে। এটা আমরা ক্যালকুলেশন করেও দেখে নিতে পারি সেই একইভাবে। তাহলে NC1 এর ভ্যালু হয়ে গেল n। আচ্ছা, NC0 এর ভ্যালু তো আমরা বলেছি 1, মানে n এর উপর ডিপেন্ড করছে না। NC2 এর ভ্যালু, n থেকে দুটো বস্তু নিলে ক্যালকুলেশন কি হবে? n ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু n-2 ফ্যাক্টোরিয়াল। তো জিনিসটা দেখো, n থেকে n-2 ফ্যাক্টোরিয়াল যদি ডিভাইড করি n ফ্যাক্টোরিয়াল থেকে, তাহলে এখানে কি পড়ে থাকলো? n ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত, n ইন্টু n-1 ইন্টু n-2 ফ্যাক্টোরিয়াল, নিচে n-2 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল আউট, তাহলে বাই 2 ফ্যাক্টোরিয়াল। একইভাবে NC3 = n ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু n-3 ফ্যাক্টোরিয়াল। এক্ষেত্রেও সে একইভাবে n-1 n-2 বাই 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে ব্যাপারটা কি তোমরা একটু গেস করতে পারছো? NC1 NC2 NC3 প্রত্যেকটার ক্ষেত্রে নিচে যেটা আছে সেটারই ফ্যাক্টোরিয়াল, 3 আছে 3 ফ্যাক্টোরিয়াল, এখানে n আছে, এখানে 2 আছে, তার মানে দুটো পর্যন্ত কমবে, n থেকে দুটো কমবে, মানে n এবং n তারপরেরটা n-1, তিনটা n তারপরেরটা এবং তারপরেরটা n n-1 n-2, এরকম করে আমাদের এটা চলতে থাকছে। তাহলে আমরা ইন জেনারেলি কি লিখতে পারি? NCR নিচেরটা তাহলে আমরা কি r ফ্যাক্টোরিয়াল লিখব, তাহলে এখানে n থেকে কমবে, n-1 n-2 কমতে কমতে কত যাবে? এখানে দেখো 3 ছিল 2 পর্যন্ত গেছে, তাহলে r ছিল r-1 পর্যন্ত যাবে, মানে কি n-r মাইনাসে মাইনাসে এটা ক্ষেত্রে কি হবে? +1 হয়ে যাবে। তার মানে এখানে তুমি যদি 3 বসাও, n-3 + 1, তার মানে n-2, দেখো ম্যাচ করে যাচ্ছে, তাহলে এটা হয়ে গেল আরেকটা প্রপার্টি। এইটাকে আমরা মাথায় রাখতে পারি ক্যালকুলেশনের সুবিধার জন্য আমাদের। আশা করি ব্যাপারটা তাহলে তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা কি দেখতে পেলাম? n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে আমরা n সংখ্যক বস্তু থেকে আমরা r সংখ্যক বস্তু নিচ্ছি। তাহলে নেওয়ার সংখ্যাটা সেটা কখনোই ভগ্নাংশ বা নেগেটিভ হবে না। তার মানে কি হলো? NCR এর ভ্যালু অলওয়েজ একটা ইন্টিজার, তার মানে NCR এর ভ্যালু বিলংস টু z, আমরা এবং পজিটিভ ইন্টিজার z+ আমরা ভাবতে পারি, এটাই হবে। তাহলে আমি একটা মজার জিনিসে আসি, তোমরা ছোটবেলা থেকেই শুনে এসছো যে পরপর কনজিকিউটিভ r সংখ্যক সংখ্যার গুণফল সেটা r ফ্যাক্টোরিয়াল দ্বারা ডিভিজিবল, বা এত কিছু না গে, ছোটবেলা তো আর ফ্যাক্টোরিয়াল ছিল না, তাহলে তোমরা এটা কি ভাবতে পারো? পরপর সংখ্যাগুলো, ধরো পরপর 3টা সংখ্যার গুণফল 3 দ্বারা বিভাজ্য, পরপর 2টো সংখ্যা 2 দ্বারা বিভাজ্য, পরপর 5টা সংখ্যার গুণফল 5 দ্বারা বিভাজ্য, পরপর 8টা সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। এটা তো আমরা জেনে এসেছি, এই জিনিসটা আমি একটু প্রুভ করে দেখাচ্ছি। কি হচ্ছে? পরপর r সংখ্যক সংখ্যার গুণফল r ফ্যাক্টোরিয়াল দ্বারা বিভাজ্য, বা পরপর k সংখ্যক সংখ্যার গুণফল k ফ্যাক্টোরিয়াল দ্বারা বিভাজ্য, এটা আমি দেখাচ্ছি। ধরে নিই প্রথম সংখ্যা হচ্ছে m, তারপরের সংখ্যা কি হবে? m+1, তারপর এটা কি হবে? m+2, এরকম করে সব চলতে থাকবে। কত পর্যন্ত? দেখো 3 নম্বর সংখ্যাটা যদি নিই, n+2 আসছে, তাহলে k নম্বর সংখ্যাটা কি হবে? m+k-1,
তাহলে পরপর এতগুলো সংখ্যার গুণফল, এরা কে দ্বারা বিভাজ্য আমি প্রমাণ করব। তাহলে কীরকম করে করছি লক্ষ্য করো। দ্যাট ইজ ইকুয়ালস টু, আমি এর সাথে কি গুণ করতে পারি, এটা যা আছে সেটাই রাখলাম। আমি করছি কি, নিচে কে ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করছি, সরি এই জিনিসটাকে একটা ফ্যাক্টোরিয়াল আকারে আমরা আনার চেষ্টা করব। তাহলে কি আছে, এম থেকে গুণফল আছে এম প্লাস কে মাইনাস 1 পর্যন্ত। তাহলে আমরা এখানে কি করতে পারি, এর আগে একে একটা ফ্যাক্টোরিয়াল আকারে আনতে গেলে এর আগে কি হবে, এম মাইনাস 1 পর্যন্ত সংখ্যা আছে, তাহলে এম মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল দিয়ে মাল্টিপ্লিকেশন করে নিচ্ছি। তাহলে কি পাচ্ছি, ইন্টু এখানে যা আছে এম প্লাস 1 এম প্লাস 2 আপ টু চলতে থাকবে এম প্লাস কে মাইনাস 1 বাই এম মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল দিয়ে মাল্টিপ্লিকেশন করেছি, এখানে এম মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল তো নিচে থাকলো। তাহলে কি দাঁড়ালো, তাহলে 1 থেকে এম মাইনাস 1 পর্যন্ত গুণফল, আবার এম থেকে এত গুণফল, তার মানে এটা উপরেরটা কি দাঁড়ালো, 1 থেকে এম প্লাস কে মাইনাস 1 সংখ্যার গুণফল। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, এম প্লাস কে মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, আর নিচে এম মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। আমি করছি কে ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করছি আর কে ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করছি, করতেই পারি। তো এই অংশটা দেখো, এই দুটোর সাম ওপরেরটা, তার মানে কি এনসিআর এর মতো একটা ব্যাপার, তার মানে এম প্লাস কে মাইনাস 1 সি কে ইন্টু কে ফ্যাক্টোরিয়াল। তো আমরা দেখেছি এটা কি, এটা একটা পূর্ণ সংখ্যা, এটা একটা কি পূর্ণ সংখ্যা, তাহলে কে ফ্যাক্টোরিয়ালের সাথে কিছু একটা পূর্ণ সংখ্যা গুণ আছে। তার মানে কি দাঁড়ালো, পরপর কনজিকিউটিভ কে সংখ্যক সংখ্যার গুণফল সবসময় কে ফ্যাক্টোরিয়াল দ্বারা বিভাজ্য। এই জিনিসটা আমরা খুব সহজেই প্রমাণ করতে পারলাম। এন সংখ্যক বস্তু থেকে আমরা একটা বা একাধিক বস্তুগুলো যে নিচ্ছি তাদের মোট সমবায় সংখ্যাটা কত হচ্ছে। তাহলে কি হচ্ছে, প্রথমে আসছে এন সংখ্যক বস্তু থেকে আমরা একটা বস্তু নেব, তারপর কি নেব প্লাস এন সংখ্যক বস্তু থেকে দুটো নেব, মানে এবং এবং হয়ে যাচ্ছে না, তাহলে এন সংখ্যক বস্তু থেকে এটা নেব, অথবা এন থেকে বস্তু মানে এন সংখ্যক বস্তু থেকে দুটো নেব, অথবা এন সংখ্যক বস্তু থেকে তিনটা নেব, এগুলো সব যোগ করলে মোট কতগুলো দাঁড়াচ্ছে, এন সংখ্যক বস্তু থেকে ম্যাক্সিমাম এন সংখ্যক নিতে পারি, তাহলে মোট সমবায় সংখ্যা হয়ে গেল এটা। এবারে জিনিসটাকে একটু অন্যভাবে ভাবি, একটা বস্তু হয় নেব নতুবা নেব না, তার মানে কি দুটো অপশান আমার, তাহলে প্রথম বস্তুটার জন্য দুটো অপশান, দ্বিতীয় বস্তুটার জন্য দুটো অপশান, 3 নম্বর বস্তুটার জন্য দুটো অপশান, এরকম করে কতগুলো এন সংখ্যক বস্তুর জন্য কি হবে 2 টু দি পাওয়ার এন সংখ্যক অপশান থাকবে। এইবার আসি, এমন একটা অপশান হতে পারে এটাও নেব না এটাও নেব না এটাও নেব না, কোনো বস্তুই নেব না, এটাও তো হতে পারে, সেটা এর মধ্যে লুকিয়ে আছে। এন সংখ্যক বস্তু থেকে 0টা বস্তু নেব, সেটাও তো এর মধ্যে লুকিয়ে আছে। তাহলে এখানে বলছে অন্তত পক্ষে যদি একটা বস্তু নিই তাহলে কতগুলো উপায়ে আমি কম্বিনেশন করতে পারি, মোট এতগুলো উপায়ে। আর এখানে দেখলাম 2 টু দি পাওয়ার n, দ্যাট ইজ ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার n, তার থেকে একটা বিয়োগ যাচ্ছে। কেন বিয়োগ যাচ্ছে, যে একটাও বস্তু নিচ্ছি না, সেটাও তো একটা কন্ডিশন, সেই কন্ডিশনটা আমাদের বাদ যাচ্ছে। তাহলে এটার ভ্যালু ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তো এইটার উপর ডিপেন্ড করে আমি আর একটা প্রবলেম করছি। প্রবলেমটা দেওয়া আছে 8টি প্রদত্ত প্রশ্নের প্রতিটিতে একটি করে বিকল্প প্রশ্ন থাকলে এক বা একাধিক প্রশ্নের যতগুলি নির্বাচন সম্ভব তা নির্ণয় করতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্নের একাধিক মানে প্রত্যেকটা প্রশ্নের কি আছে, একটি করে বিকল্প আছে, তাহলে এক বা একাধিক প্রশ্ন কতগুলি নির্বাচন করা সম্ভব। তাহলে আমরা এখানে কি করে ভাবতে পারি জিনিসটা একটু তোমরা লক্ষ্য করো। তাহলে আমরা কি করতে পারি, একটা প্রশ্ন, তো একটা প্রশ্নের ধরো একটা কোশ্চেন নাম্বার 1, এটা মেন কোশ্চেন দেওয়া আছে, এর অরে আর একটা কোশ্চেন দেওয়া আছে। তাহলে তুমি কি করতে পারো, ফার্স্ট অপশান এই মেন কোশ্চেনটা করতে পারো, সেকেন্ড অপশান এই অর কোশ্চেনটা করতে পারো, থার্ড অপশান কোশ্চেনটা পুরো ছেড়ে দিতেই পারো, কোশ্চেনটা নাই করতে পারো। ব্যাপারটা কি বোঝা গেল? তাহলে প্রত্যেকটা কোশ্চেনের জন্য তোমার কাছে তাহলে 3 রকমের অপশান পাচ্ছ তুমি। প্রথমে কি করতে পারো, মেন কোশ্চেনটাই করতে পারো,
এটা একটা অপশান। অর এর কোশ্চেনটা করতে পারো, এটা একটা অপশান। আর পুরো কোশ্চেনটাই তুমি ছেড়ে দিতে পারো, এটাও আর একটা কোশ্চেন। তাহলে কি দাঁড়ালো? আমার 3টে অপশান। টোটাল কটা কোশ্চেন? 8টা কোশ্চেন, পুরো আগেরটার মতো। তাহলে 3⁸ উপায়ে আমি কোশ্চেনটা সলভ করতে পারি, বা 3⁸ উপায়ে এখানে কম্বিনেশন হতে পারে। তো তার মধ্য থেকে তো একটা আছে যে সব কোশ্চেনই ছেড়ে দেবো, এখানে তো তা নয়, আমাকে কোশ্চেনটা করতে হবে। সব কোশ্চেনই ছেড়ে দেবো যদি হয়, তাহলে সেই অপশানটা একটা থাকবে, তাহলে সেটা বাদ গেলে টোটাল আমার কম্বিনেশনের সংখ্যা হবে। অন্ততপক্ষে যদি আমি একটা অঙ্ক করি, অবশ্যই একটা অঙ্ক করতে বা একটা কোশ্চেন করতে হবে, তাহলে 3⁸ - 1 এইটা উপায়ে আমরা ক্যালকুলেশনটা করতে পারি। এবার আসছি, ধরো পি সংখ্যক একই জিনিস, কিউ সংখ্যক একই জিনিস এবং আর সংখ্যক একই জিনিস বস্তু আছে, একই বস্তু আছে। তো সেখান থেকে আমি বস্তুগুলো যদি নিয়ে কম্বিনেশন করি, তাহলে কীরকম উপায়ে কম্বিনেশন করতে পারবো। একই রকমের জিনিস থাকলে কেমন করে কম্বিনেশন হতে পারে সেই জিনিসটা আমরা আলোচনা করব। তাহলে ফর্মুলাটা কি হচ্ছে? সবগুলি ভিন্ন নয় এরূপ পি সংখ্যক এক জাতীয় বস্তু, কিউ সংখ্যক অন্য জাতীয় বস্তু এবং আর সংখ্যক আরেক জাতীয় বস্তুকে নিয়ে বিভিন্ন উপায়ে, মানে ভিন্ন ভিন্ন নির্বাচনের মোট সংখ্যা কি হবে। তাহলে পি সংখ্যক বস্তু আছে একই, কিউ সংখ্যক বস্তু আছে একই, আর সংখ্যক বস্তু আছে একই। তাহলে পি সংখ্যক বস্তু থেকে আমরা এক জাতীয় বস্তু কটা নিতে পারি? একটাও নেব না, একটা নেব, একটাও নেব না, একটা নেব, দুটো নেব, তিনটে নেব, এরকম করে পি সংখ্যক বস্তু থেকে পি পর্যন্ত নিতে পারি। তাহলে এখানে টোটাল কতগুলো হলো? p+1 সংখ্যক নিতে পারি না বস্তুটা। আবার একইভাবে কিউ সংখ্যক বস্তু থেকে একটাও নিলাম না, একটা নিলাম, দুটো নিলাম, তিনটা নিলাম, তাহলে মোট এখানে q+1 সংখ্যক নিতে পারি এবং আর সংখ্যক বস্তু থেকেও সেই r+1 সংখ্যক বস্তু নিতে পারি। তাহলে মোট মোট সমবায়ের সংখ্যা তাহলে কি হলো? p+1 ইন্টু q+1 ইন্টু r+1। এবার এখান থেকে কি হবে? এক বাদ যাবে। কেন বাদ যাবে? এখান থেকেও বস্তু নিচ্ছি না, এখান থেকেও নিচ্ছি না, এখান থেকেও নিচ্ছি না। যদি এরকম একটা কন্ডিশন থাকে, তো তিনটাই নিচ্ছি না সে তো হবে না, অন্ততপক্ষে যদি আমাকে একটা নিতেই হবে। তিনটাই নিচ্ছি না এরকম কেস তো একটা, সেই জন্য একটা আমার এখানে বাদ গেছে। এ হচ্ছে মোট নির্বাচনের সংখ্যা। তার মানে সমবায়টা কি দাঁড়ালো? সমবায় অ্যাকচুয়ালি একটা নির্বাচন, আর কিছুই না। এবার আসি, কোনো সংখ্যার উৎপাদকের সংখ্যা কীরকম হবে সেটা আমরা নির্বাচন করব। উৎপাদকের সংখ্যা কতগুলো হতে পারে এরকম একটা ক্যালকুলেশন করব। আমি একটা ক্যালকুলেশন করে তোমায় দেখাচ্ছি। দেখো, তোরা খুব একটা ছোট্ট সংখ্যা নিচ্ছি, 28। 28কে ভাঙলে কি হবে? সেই ছোটোবেলাকার মতো 2 14 2 7, তার মানে কত? 2 2 7। এর ফ্যাক্টরটা তাহলে কি হবে? 1 2 4 7 14 28। তাহলে কতগুলো ফ্যাক্টর হলো? 1 2 3 4 5 6, 6টা ফ্যাক্টর হলো। তাহলে এটাকে আমরা কি উপায়ে লিখতে পারি? 2² × 7। তাহলে দুটো 2 থেকে আমরা কিভাবে নিতে পারি? একটাও 2 নিচ্ছি না, একটা 2 নিচ্ছি, দুটো 2 নিচ্ছি, তাহলে 3টা উপায় নিতে পারি। আর একটা 7 থেকে একটাও 7 নেব না, একটা 7 নেব, তাহলে দুটো উপায় নিতে পারি। তাহলে 3 × 2 দ্যাট ইজ 6। দেখো 6টা উপায় আছে। এবার আমি যদি বলি এক ছাড়া কতগুলি উৎপাদক পাবো, তাহলে একটাকে যদি বাদ দিই, এক মানে একটা সংখ্যা বাদ যাবে, তাহলে সেক্ষেত্রে 6 - 1 দ্যাট ইজ 5। তার মানে কি একটাও 2 নেব না, একটাও 7 নেব না, এই কন্ডিশন হচ্ছে 1, সেই জন্য এখানে 5টা হলো। এইভাবে আমরা অঙ্কগুলো করব। তাহলে তোমাদের জন্য একটা অঙ্ক দিচ্ছি। অঙ্কটা হচ্ছে 2310 উৎপাদকের সংখ্যা নির্ণয় করো। 2310 এর উৎপাদকের সংখ্যা কত হবে? এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও, এর উৎপাদক সংখ্যা কত হতে পারে। তো তারপরে আমি আর একটা প্রবলেম দিচ্ছি। তারপর একটা সংখ্যা 9600, এই সংখ্যার কতগুলি অযুগ্ম উৎপাদক থাকবে, মানে বিজোড় উৎপাদক থাকবে। তো 9600কে আমরা উৎপাদক বিশ্লেষণ করলে আমরা দেখতে পাবো 2⁷ × 3⁴ × 5²। তাহলে অযুগ্ম মানে বিজোড়, বিজোড়ের মধ্যে কি 2 থাকবে? থাকবে না। তাহলে কি 3 আর 7, তাহলে মোট উৎপাদকের সংখ্যা 1 + 1, 3-এ আছে আর 5-এ আছে 2, তাহলে 2 + 1 দ্যাট ইজ 2 × 3 মানে 6। 6টা
বিজোড় উৎপাদক থাকবে। আমি যদি বলি জোড় উৎপাদক থাকবে, তো সেক্ষেত্রে কি হবে? তাহলে জোড় উৎপাদক থাকার জন্য তোমার প্রত্যেক উৎপাদকে অন্ততপক্ষে 2কে রাখতেই হবে। তাহলে উৎপাদকের সংখ্যা কি হলো? মানে 2 যে নেব না এমন কোনো অপশান হবে না। তার মানে কি 2 নেব, 1টা নেব, 2টো নেব, 3টে নেব, আপ টু 7টা 2 7টা নেব। তাহলে 2-এর জন্য 7টা অপশান। 3 কটা নেব? হয় নেব না, নতুবা 1টা নেব, মানে 3-এর জন্য 2টো অপশান, 5-এর জন্য সেই একইভাবে 3টা অপশান। তাহলে 7 6 42। তাহলে মোট যুগ্ম উৎপাদক বা জোড় উৎপাদকের সংখ্যা কটা হবে? 42টা। এরকম করে অঙ্কগুলো আমাদেরকে করতে হবে। এবার একটা ছোট্ট ট্রিক নিয়ে আসি। ট্রিকটা হচ্ছে কি, কোনো n ফ্যাক্টোরিয়ালের মধ্যে r টু দি পাওয়ার k কতগুলো থাকবে এই টাইপের একটা সংখ্যা, এই টাইপের একটা অঙ্ক আমার দরকার, বা আর কতগুলো থাকবে। যেমন একটা আমি একটা এক্সাম্পল দিই না, সব থেকে বেটার হবে। সাপোজ 8 ফ্যাক্টোরিয়ালের মধ্যে কতগুলো 3 ইনভলভ থাকবে। কেন 8 ফ্যাক্টোরিয়ালের মধ্যে কি থাকছে? 1 2 3 4 5 6 7 8। তাহলে এখানে একটা 3 থাকছে, এই 6-এর মধ্যেও আর একটা 3 থাকছে, তাই তো? তাহলে মোট 2টো 3 থাকছে। তাহলে 8 ফ্যাক্টোরিয়ালের মধ্যে 2 কতগুলো থাকবে এরকম আমরা খুঁজবো। একটা, এখানে 2টো 2, সরি, এখানে 3টা 2, 6-এর মধ্যেও আবার একটা 2 আছে, আর কোথাও আছে? নেই। তাহলে 3 4 2 6 1 7, তাহলে মোট 7টা 2 আছে। তো এরকম করে যত বড় বড় সংখ্যা হবে আমার পক্ষে তো খোঁজা সম্ভব নয়। তাই 8 ফ্যাক্টোরিয়ালের মধ্যে কটা 2 আছে বা কটা 3 আছে খোঁজা সম্ভব নয়। তার জন্য একটা সূত্র আমি বলছি, দেখো। তো n ফ্যাক্টোরিয়ালের মধ্যে কতগুলো k আছে, কতগুলো k আছে, বা k এর পাওয়ার কত হবে। তাহলে n ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু, আমি যদি এরকম লিখি, k পাওয়ার r ইন্টু সামথিং ইন্টু ধরো m, তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ r, r এর ভ্যালু কত হবে। এই টাইপের যদি তোমার প্রবলেম দেয় তাহলে কি হবে? r এর ভ্যালুটা ফাইন্ড করতে গেলে আমরা এরকম করব, n/r বক্স প্লাস n/r স্কোয়ার বক্স n/r কিউব বক্স, এরকম বক্স ফাংশনটা যোগ করে করে চলতে থাকবে। একটা সময় দেখবে এটা 0 হয়ে যাবে। তো এদের টোটাল ভ্যালুটা হবে তার অ্যান্সার। আমি একটা অঙ্ক দিই, অঙ্ক দিয়ে বোঝাই, জিনিসটা বেটার হবে। তাহলে একটু আগে যেটা করলাম, 8 ফ্যাক্টোরিয়ালের মধ্যে 2 কতগুলো থাকছে। তাহলে 8 ফ্যাক্টোরিয়ালের মধ্যে 2 থাকছে, তাহলে 8/2 2 প্লাস 8/2 স্কোয়ার 8/2 কিউব, তারপরে কি লিখবো? 8/2 টু দি পাওয়ার 4, এরকম করে চলতে থাকবে। এবার প্রথমে দেখি 8/2 মানে 4, 4-এর বক্স মানে কত? 4, 8/4 মানে 2, 8/8 মানে কত? 1। তাহলে 8/2 টু দি পাওয়ার 4 মানে কত? 16, মানে কত? 0 হয়ে যাবে। তার বক্স তো কি 0 পয়েন্ট সামথিং যেহেতু হবে, তার বক্স 0 হয়ে যাবে, তারপরেরগুলো 0 হয়ে যাবে। তাহলে কটা থাকছে? তাহলে 4 2 6 1 7, তাহলে 7টা 2 থাকছে এর মধ্যে ইনভলভ। এইভাবেই আমরা ক্যালকুলেশন করব। বা এর মধ্যে 3 কতগুলো থাকছে? 8 ফ্যাক্টোরিয়ালের মধ্যে 3 কতগুলো থাকছে আমরা একটু আগে দেখালাম। তো সেটা আমরা এই ফর্মুলার মাধ্যমে কিভাবে দেখাবো? 8-এর মধ্যে 3 থাকবে, 8/3 বক্স 8/3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে 9, 8-এর থেকে বেশি হয়ে যাচ্ছে মানে 0 হয়ে যাবে, তার বাকিগুলো আর লিখতে হবে না। তাহলে 8/3 মানে কত? 8কে যদি 3 3 9 মানে 2 পয়েন্ট সামথিং, 2 পয়েন্ট সামথিং এর বক্স কি হবে? 2 প্লাস এটার ভ্যালু হয়ে গেল 0। তাহলে 8 ফ্যাক্টোরিয়ালের মধ্যে 3 থাকছে 2 বার, মানে 3 স্কোয়ার এই আকারেই থাকছে। এই হচ্ছে একটা নতুন প্রপার্টি। তো আবার একটা আমি বলতে পারি, কোনো একটা ফ্যাক্টোরিয়ালের শেষে বা কোনো একটা ফ্যাক্টোরিয়ালের মধ্যে 5 কতবার থাকছে। ধরো 27 ফ্যাক্টোরিয়ালের মধ্যে 5 কতবার থাকছে? সেই একইভাবে 27/5, 27/5 স্কোয়ার বক্স প্লাস তারপর তো 0 হয়ে যাবে 5 কিউব। 27/5 বলে 5 5 25 পয়েন্ট সামথিং, 25 মানে 5 পয়েন্ট সামথিং, তাহলে 5 প্লাস 25 আর 1 মানে 6টা 5 থাকবে। এইভাবে আমরা জিনিসটা ভাঙবো। কিন্তু এবার আমার কথাটা হচ্ছে, কোনো একটা ফ্যাক্টোরিয়ালের শেষে কোনো একটা ফ্যাক্টোরিয়ালকে ভাঙলে আমার শূন্য থাকতে পারে তো। কেন? 10 ফ্যাক্টোরিয়াল মানে ওখানে হচ্ছে শূন্য, বা 5 ফ্যাক্টোরিয়াল হচ্ছে কি 120।
তার 5 ফ্যাক্টোরিয়ালের পরে যাই ক্যালকুলেশন করি না কেন শেষে আমার শূন্য থাকবে। এবার কোশ্চেনটা হচ্ছে এমন, n ফ্যাক্টোরিয়াল বা কোনো একটা সংখ্যার ফ্যাক্টোরিয়ালকে ভাঙলে শেষে কতগুলো শূন্য থাকবে? তো বলবে স্যার শেষে শূন্য থাকবে মানে হচ্ছে আপনার 10 টু দি পাওয়ার আর এইরকম আকারে আমরা ভাঙতে পারি। তা 10-এর পাওয়ারে কত থাকবে? তো এবার এখানে করতে গিয়ে আমরা ভাবি তাহলে 10 দিয়ে কি ভাগ করব? ধরো 27 ফ্যাক্টোরিয়ালের মধ্যে 10 কতটা আছে, তাহলে 27/10 বক্স 27/10 স্কোয়ার। না, এরকম আমরা করব না। এক্ষেত্রে আমরা করব কি, দেখো 5 ফ্যাক্টোরিয়ালের মধ্যেই কিন্তু 10 চলে আসছে। কেন? 5 ফ্যাক্টোরিয়ালের মধ্যে 2 ইনভলভ আছে, 5ও ইনভলভ আছে। আমার 10 কখন আসবে? 2 এবং 5 দুটো থাকলেই পরে আমার 10 এসে যাবে। আমি যদি 5 ফ্যাক্টোরিয়াল আনি তার মধ্যে 2, 5 চলে আসছে, তাহলে আমার বেশি ভাবার দরকার নেই। তাহলে আমরা এখানে দেখব 5 কতগুলো আছে। দেখো 5 ফ্যাক্টর মানে যতগুলো 5 থাকবে ঠিক ততগুলোই আমার বা তার থেকে বেশি সংখ্যক 2 থাকবে। আগে তো 2 আসবে, তারপরে তো 5 আসবে না, বা 5-এর সংখ্যাটা তো কম হবে, 2-এর সংখ্যাটা বেশি হবে। তার মানে যতগুলো 5 হবে ঠিক ততগুলো বা তার থেকে বেশি সংখ্যক যেহেতু 2 চলে আসবে, তো সেক্ষেত্রে আমরা 10 আমরা পেয়ে যাব। তাহলে কোনো একটা সংখ্যা লিখি, ধরো 32 ফ্যাক্টোরিয়ালের ভাঙলে 32 ফ্যাক্টোরিয়ালকে ভাঙলে তাকে 10-এর পাওয়ারে বা এর শেষে কতগুলো শূন্য থাকবে, শেষে কতগুলো শূন্য থাকবে সেটা যদি ভাঙতে চাই, তাহলে 32/5 বক্স প্লাস 32/5 স্কোয়ার বক্স প্লাস 32/5 কিউব। 5 কিউব যেহেতু 125 মানে অনেক বড় হয়ে যাচ্ছে, তাহলে আর আমরা লিখবো না। তাহলে 5 6 30 6 পয়েন্ট সামথিং, এটা 25 মানে 1 হয়ে যাবে আর বাকি তো 0, তাহলে 6 1 7 মানে 7টা শূন্য আসবে। 32 ফ্যাক্টোরিয়ালকে ভাঙলে তার শেষে আমার 7টা শূন্য আসবে। আশা করি ব্যাপারগুলো তোমরা বুঝতে পেরেছো। তো ভাবছিলাম যে এই এপিসোডে বা এই পার্টে আমি সব শেষ করে দেব, কিন্তু সব তো শেষ করা সম্ভব নয়। আরও কিছু কিছু জিনিস থেকে যাচ্ছে, যে টুকরো টাকরা জিনিস থেকে যাচ্ছে, এবং কিছু এক্সাম্পল তোমাদের খুব ভালো করেই করতে হবে, সেগুলো আমি পার্ট 4-এ দেবো। এর এক্সাম্পলগুলো মেনলি ভালো করে করতে হবে। প্রবলেম যে যত ভালো করে করবে সে তত ভালো করে সলিউশনগুলো করতে পারবে। আমি জাস্ট সেই থিওরিগুলো একটু একটু করে বললাম, দেখো বুঝতে পারলে ভালো, যেখানে বুঝতে অসুবিধা হবে আমাকে কমেন্ট করবে, কমেন্ট করে জানাও, আমি সেই জিনিসটার উপর আবার ডবল কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমাদের জন্যে।